বিশিষ্ট শিক্ষক এবং অক্লান্ত কলম যোদ্ধা, প্রায় 2 শতাধিক বইয়ের লেখক এবং একই সঙ্গে তিনি সাম্প্রদায়িক এবং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অত্যন্ত ক্ষুরধার এবং পিছিয়ে পড়া মানুষের সার্বিক ক্ষমতায়নের লক্ষ্যে তার লেখালেখি, তার বক্তব্য, তার কাজকর্ম, সেই একেবারে জীবনাচরণে অত্যন্ত সাদাসিধে আবু রিদা সাহেব। তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, এখন কিছুটা সুস্থ হওয়ার পরেই তিনি আজকে আমাদের এনবিটিভির মুখোমুখি। এনবিটিভিতে আবু রিদা সাহেব, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই আবু রিদা সাহেব, আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনি কেমন আছেন, কারণ এই জানতে চাওয়াটা শুধু আমাদের জানতে চাওয়া নয়, একই সঙ্গে আপনার বাংলা, আসাম, এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশেও আপনার অসংখ্য গুণমুগ্ধ এবং শুভানুধ্যায়ী সবারই চাওয়া যে আবু রিদা সাহেব এখন কেমন আছেন। 1 বছর আগে খুব খারাপ হয়ে গিয়েছিলাম, এমনকি ওঠার ক্ষমতাও ছিল না। তারপরে ভেলোরে গিয়ে চিকিৎসা করার পরে ফিরে এসে একটু এখন ভালো আছি আগের থেকে। তবে সুস্থতা বলা যায় না, গায়ে শক্তি আসছে না মোটে, এই জন্যই দুর্বলতাটা আরো বেশি লাগছে এবং সুস্থ মনে হচ্ছে না। আবু রিদা সাহেব সুস্থ বলছে, কিন্তু তিনি বলছেন তিনি পুরোপুরি সুস্থ নন। তার গলার স্বর শুনেই আপনারা বুঝতে পারছেন, এবং তার শরীরেও শক্তি এবং সক্ষমতা ভীষণ ভাবে কম, এবং হাঁটা চলাফেরাতে তিনি খুব স্থূল। তিনি আমাদের স্টুডিওর খুব কাছেই থাকেন, তারপরে অনেক কষ্ট করে আমাদের মধ্যে এসছেন। আবু রিদা সাহেব, এরপরে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, যে আপনি দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন এবং সেই শিক্ষকতার মধ্যে আপনার জীবন থেকে আপনি অবসর নিয়েছেন, এখন সেই অখণ্ড অবসর, এখন সেই অবসর জীবনকে আপনি কিভাবে উপভোগ করছেন? আসলে আমার কাছে অফিসিয়াল অবসর হয়েছে, কিন্তু আমি এই অবসরকে অবসর মনে করি না। আমি যেমন অবসরের আগে কাজ করে গেছি, এখনো সেই রকম, এখন শরীর খারাপের জন্য হয়তো একটু ব্যাঘাত হতে, কিন্তু সেই রকমই কাজ করে যাচ্ছি। এবং এখন এই কয়েকদিনের মধ্যে একটা বই প্রকাশ হবে, সেটা 24 নভেম্বর, সেটা বাংলাদেশের মাওলানা মহিউদ্দিন খানের জীবনী এবং তার কার্যক্রম। তাছাড়া সেখানে মাসিক মদিনার সম্পাদক আসবেন আহমদ বদরুদ্দিন খান এবং তার সিইও। আমি কাজ করে যাচ্ছি। এখন আমার হাতে 3টে বইয়ের কাজ চলছে। এই 3টে বইয়ের মধ্যে একটা আছে, মণিপুরের মতো যেখানে গন্ডগোল চলছে, সেরকম বই নিয়েও কাজ। ধন্যবাদ। আপনি তো প্রায় 2 শতাধিক বা 2 শতাধিকের কাছাকাছি বই লিখেছেন। আপনি তালিম প্রকাশনীর কর্ণধার। আপনার সব লেখাই খুব গুরুত্বপূর্ণ। আমরা তো ছোটবেলার থেকেই প্রায় কোকডাসে আপনার লেখা বই, আপনার প্রবন্ধ আমরা পড়তাম, এখনো পড়ি। আপনার এই যে অজস্র সৃষ্টি, অজস্র লেখনী, তার মধ্য দিয়ে আপনার বিশেষ কিছু লেখনী বা বিশেষ কিছু বই আপনি কি আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন, এবং যদি সেগুলো সম্পর্কে কিছু বলেন? ছোট গুরুত্বপূর্ণ অবশ্যই আছে, তার মধ্যে কিছু অনুবাদ গ্রন্থ আছে। যেমন আমি যদি সবচেয়ে একটা খুব ভালো বইয়ের নাম করি, সেটা হলো আরব ভারতের সম্পর্ক, যেটা ভারতে এই সুলতানি আমল প্রতিষ্ঠার পূর্বে পর্যন্ত আরব ভারতের সম্পর্ক কিরকম ছিল, তার বিস্তারিত ইতিহাস, এবং সৈয়দ সুলাইমান নদভির লেখা সেই বই। তারপরে আমি যেসব আরো ভালো ভালো বইয়ের সম্পর্কে বলতে পারি, তার মধ্যে হলো যেমন একটা যে বাংলার মুসলমান তৃণমূল, মানে আমি বলছি বাংলার মুসলমান এবং কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল, এটা পুরো ইতিহাস সেই স্বাধীনতা আগে থেকে এই পর্যন্ত একেবারে পশ্চিমবঙ্গ রাজনীতির ইতিহাস। কংগ্রেস 47 থেকে আপনার 77 মাঝখানে কিছুদিন যুক্তফ্রন্ট, তারপর 77 থেকে 2011 বামফ্রন্ট, 2011 থেকে এ পর্যন্ত তৃণমূল কংগ্রেস। সেখানে মুসলিমরা কিভাবে তারা তাদেরকে ভোট দিয়েছে, তারা ক্ষমতায় বসিয়েছে, এবং তার পরিবর্তে মুসলিমরা কি পেয়েছে, তাই তো? কেমন বঞ্চিত এবং কেমন শোষিত, সেইগুলো তুলে ধরা যায়। আশা করি আমরা সবাই সেই অপেক্ষায় থাকবো সেই গুরুত্বপূর্ণ বইয়ের জন্য। এটা খুবই দরকার। এখনই যে বইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্ট বেরিয়েছে, এখন যেটা বেরোবে তার আগে যেটা বেরিয়েছে, সেটা হলো দেশে দেশে মার্কিন সন্ত্রাস, মার্কিন সাম্রাজ্যবাদের সন্ত্রাস। অবশ্যই আশা করি খুব শীঘ্রই আমরা সবাই সেটা সংগ্রহে রাখবো, এবং আমরা চেষ্টা করব যে দর্শকরাও আবু রিদা সাহেবের এই সমস্ত গবেষণামূলক গুরুত্বপূর্ণ বইগুলো সংগ্রহে রাখার জন্য। এরপরে
আপনাকে আমি প্রশ্ন করতে চাইছি যে আপনি বিশেষ করে পিছিয়ে রাখা সমাজের যে ক্ষমতায়ন এবং তারা যে অধিকার হারা সে বিষয়ে আপনি অনেক লেখালেখি, অনেক গবেষণামূলক বই আপনি প্রকাশ করেছেন। তা আপনি কি মনে করেন এই মুহূর্তে, এই সময়ে দলিত মুসলিম যে সাহিত্য এবং সংস্কৃতি চর্চা চলছে, সেই সংস্কৃতির যে চর্চা সেখানে কি মানে শুধু কি স্রোতে ভাষা নাকি গঠনমূলক কিছু আপনি এর মধ্যে দেখতে পাচ্ছেন? না, বেশি যা লেখালেখি হচ্ছে তার 90% স্রোতে ভাষা এবং যেটাকে বলা হয় যে গতানুগতিক, সেই গতানুগতিকে চলছে ওই মৌলিক এবং হঠাৎ উঠে আসা। যেমন আমি বলি যে আমি যেমন ভাবে একটা একদম পিছিয়ে পড়া গ্রাম থেকে এসেছি, যেখানে আমি প্রথম অনার্স পাস করেছি, আমি প্রথম এমএ পাস করেছি, তারপরে এসে কলকাতায় এসেছি, চাকরি করেছি, গভর্নমেন্ট সার্ভিস করেছি, গ্রুপে সার্ভিস করার পরে একই সঙ্গে কাজ চালিয়ে গেছি। লোকে আমাকে বলতো যে আপনি এখন এত কত কষ্ট করছেন কেন, আপনি তো রিটায়ার্ডের পরে করতেন। আমি তখন কি অবস্থায় থাকবো, এখনই কাজ করে যে আমি দিনে 16 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করে যেতাম এবং করে তার ফসল আজকে এইটা করে যাওয়ার জন্যই আজকে আমার এত বই হতে পেরেছে এবং যার জন্য মানুষ আমাকে মনে করে যে ইনি একজন, এবং আমার বই পড়ে তারা উপকৃত হয়েছে, তোকে ফোন করে করে জানায় যে আপনার এই বইটা সত্যি সত্যি আমাদের খুব উপকারে লাগছে। এরকম জাতীয় এবং আমাদের রাজ্যের প্রেক্ষিতে উপেক্ষিত অথচ গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো, এরকম অনেক বিষয় আছে বা থাকতে পারে আপনি মনে করেন, এবং সেগুলো উপরে লেখালেখি বা চর্চা বা আলোচনা অন্তকে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ঠিক মতো হচ্ছে না, সেরকম কিছু বিষয় বা আপনি মনে করেন যে যেগুলো আলোচনা বা লেখালেখি বা চর্চায় আসা দরকার? অবশ্যই অনেক কিছুই চর্চায় আসার দরকার। যেমন মুসলমানদের উন্নয়ন কেন হচ্ছে না, সেই উন্নয়নের পেছনে কারা রয়েছে, উন্নয়ন করছে না কেন তারা। কিছু জিনিস আছে যে উন্নয়ন করানো হয় না, সেই জন্য পিছিয়ে থাকে। যেমন আমি একটা জেলার কথা বলি, মুর্শিদাবাদের কথা। মুর্শিদাবাদে যখন রবার্ট ক্লাইভ নবাব সিরাজদৌল্লাকে হত্যা করে দিল এবং ও তাও ভয়ে যায়নি মুর্শিদাবাদ, তো পলাশী রামবাগানে হয়েছে যুদ্ধটা, হত্যাকাণ্ডটাও সেখানে ঘটছে, কিন্তু ও যেতে চায়নি, ওতে মুর্শিদাবাদে যেতে চায়নি। লোকেরা ওকে মেরে ফেলবে হয়তো, মুর্শিদাবাদের মানুষ তারা স্বাধীন চেতা, স্বাধীনতাকামী, সেই জন্য তাকে জোর করে সেখানে নিয়ে যাওয়া। ও তো অবাক হয়ে গেল, বললো আরে মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ আমি তো জানতাম না। আমি জানতাম মুর্শিদাবাদ একটা সাধারণ জনপদ বা সাধারণ রাজধানী, সাধারণ একটা পিছিয়ে পড়া দেশের রাজধানী, পরাধীন দেশের রাজধানী, পরাধীন হয়ে গেছে তখন, পরাধীন দেশের রাজধানী। তো ও বললো মুর্শিদাবাদ তো দেখি মুর্শিদাবাদ ইজ মোর ডেভেলপড অ্যান্ড প্রসপারাস দ্যান লন্ডন। লন্ডনের থেকে আরো বেশি, যা বিশ্ব রাজধানী তার থেকেও মুর্শিদাবাদকে তিনি আরো উন্নত, আরো সম্পদশালী, আর সেই মুর্শিদাবাদ এখন কি বর্তমান সরকারের র্যাঙ্কিং এ মুর্শিদাবাদ সব থেকে পিছিয়ে পড়া। পশ্চিমবঙ্গের 23টা জেলার মধ্যে অন্যতম পিছিয়ে রাখা, অন্যতম মানে একেবারে পিছিয়ে পড়া, সবচেয়ে পিছিয়ে রাখা জেলা। ও বাঁকুড়া, বীরভূম এরা অনেক উন্নত, পিছিয়ে রাখা জেলা, এবং তাকে পিছিয়ে রাখা হয়েছে ওই কারণে। তারা কি কারণ, এবং তাদেরকে এমন দুটো প্রফেশন দেওয়া হয়েছে যে প্রফেশনে তারা মতই আছে। জেলার অন্তত 80% লোক, সেটা হলো একটা রাজমিস্ত্রি আর একটা বিড়ি বাইন্ডার। ওই মেয়েগুলো বিড়ি বাঁধে, বাচ্চাগুলো বিড়ি বাঁধে, আর এরা হলো ছেলেগুলো বিভিন্ন রাজ্যে তারা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতে যায়। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, মানে কোথায়, মানে লন্ডনের থেকে উন্নত শহর ছিল আর এখন তারা রাজমিস্ত্রি। আরে এটা পিছিয়ে রাখা হয়েছে, পেছন থেকে কলকাঠি নাড়া এবং পেছন থেকে যাতে উন্নত না হয় তাদেরকে এমন একটা লোক দেখানো হয়েছে ওর মাধ্যমে। যেমন এই রাজমিস্ত্রি কোনো বেকার হয় না। বেকার কেন হয় না? যে রাজমিস্ত্রি ছেলে রাজমিস্ত্রি হবে, 10-12 বছর হলো, বাবা বা কাকা বা চাচার সঙ্গে গেল, গিয়ে সেখানে কাজ শুরু করলো, কাজ শুরু করার সাথে সাথে বেতন পেলো, সেদিন থেকেই বেতন, কারণ জোগাড়ের তো বেতন সেদিন থেকেই পাবে। ওরা এই বেকারের জন্য কোনো চিন্তাই করে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের প্রসঙ্গে, তাহলে মুর্শিদাবাদে তো 3টে লোকসভা কেন্দ্র আছে, সেখান থেকে প্রতিটা নির্বাচনে সেই 3জন এমপি তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে তারা সংসদে পৌঁছয়। 22টা এমএলএ আছে বিভিন্ন দলের, সেই 22টা এমএলএ সিট আছে বা 22টা এমএলএ, তাহলে তারা কি করছে? তারা কি মুসলমান মানে মুর্শিদাবাদের উন্নয়নের জন্য, মুর্শিদাবাদের মানুষের উন্নয়নের জন্য তারা কি বিধানসভায় বা লোকসভায় তারা কিছু বলছে না, নাকি তারা বলতে পারছে না? কি কেন, এটা আপনি কি মনে করছেন? এই কারণে তারা বলতে পারছে না, কারণ তাদের থেকে পার্টি থেকে ডিক্টেট আছে। আমি কংগ্রেসের লোক, কংগ্রেস যেমন বলছে আমাকে সেভাবে বলতে হবে। তার বাইরে আমি যদি মুসলিমদের বলি তো আমাকে পার্টি থেকে বার করে দেবে, বহিষ্কার করা হবে,
আরো অনেক কিছু হতে পারে, কিন্তু প্রকৃত মুসলমানদের জন্য বলার সাহসও কারণ নেই এবং নিজের পথকে বজায় রাখার জন্য তারা বলতে চায় না। আসলে এমএলএ এমপি গুলো তাদের রাজনৈতিক প্রভুদের শুধু নির্দেশ পালন করছে, ফলে সেখানে ওই মানুষদের যাদের ভোটে নির্বাচিত তাদের অভাব অভিযোগ, তাদের দুঃখ কষ্ট বিধানসভায় বা লোকসভায় তুলে ধরার মতো তাদের সাহস বা তাদের সে যোগ্যতাই নেই। যোগ্যতা থাকলে তারা বলতো, এবং যোগ্যতা যদি তারা কাজে লাগাতো তাহলে তারা ওখান থেকে অপসারিত, তাহলে হয়তো পার্টি থেকে তাদের পরবর্তীকালে টিকিট বা কোনো রকম সুযোগ সুবিধা পেত না, ওই সময় হয়তো অপসারণ করে দেবে। আসলে মো সাহেব বা চামচে হিসেবেই তাদেরকে কাজ করতে হচ্ছে, সেই জন্য কোনো কাজ হয় না। এই রাজনীতি প্রসঙ্গে আসি আরেকটু, যে আপনি জানেন এই মুহূর্তে 2024-এর লোকসভা নির্বাচন আমাদের সামনে, এবং সেখানে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটি জোট তৈরি করেছে, ইন্ডিয়া জোট। এই যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে বিজেপির বিরুদ্ধে, তা সেখানে আপনি কি মনে করেন এই ইন্ডিয়া জোট 2024-এ ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে কোনো সুফল দিতে পারবে ভারতবর্ষের মানুষদের? সম্ভাবনা একেবারে নেই বলা যায় না, তবে সম্ভাবনা যে একদম শিওর সেটাও বলা যায় না, কারণ বিজেপি এমন একটা শক্তি, তারা ঘুরিয়ে ফিরিয়ে বা বিভিন্ন রকম দুর্নীতি করে ও ব্যালট বক্সের দুর্নীতি করেও তারা ক্ষমতায়, গতবার যেন কিছুটা ব্যালট বক্স কাশ হয়ে পড়েছে, এইভাবে করে তারা ক্ষমতায় আছে। আপনার যদি ফেয়ার ইলেকশন হয়, ফেয়ার ইলেকশন হলে এই পশ্চিমবঙ্গ যদি ফেয়ার ইলেকশন হয় তার দিন চেঞ্জ হয়ে যায়, কিন্তু হয় না। পশ্চিমবঙ্গে একবার যে শক্তি দখল করে সে 15 বছর 20 বছর 34 বছর থেকে যায়। কেন? তার মধ্যে সেখানে ফেয়ার ইলেকশন না হওয়ার দরুনেই এই ঘটনা। আপনি কেন বলছেন ফেয়ার ইলেকশন হয় না? কারণ এখানে তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভা বা লোকসভা নির্বাচন হয় এবং সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে হয়, তারপরেও ফেয়ার ইলেকশন কেন হয় না বলে আপনি মনে করছেন? এই কারণে যে ফেয়ার ইলেকশন যে হয় না, সেই সব ফর্মালিটি ঠিক আছে, কিন্তু ওই যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীকে সঠিক জায়গায় পোস্টিং দেওয়া হয়। তারা রাজ্য পুলিশ যেভাবে তাদের পথ দেখায়, কারণ তারা তো পথ ঘাট চেনে না, তারা তো কোন জায়গায় হবে সেটা চেনে না, তাদের নির্দেশ খালি ফলো করে, তারা যা বলে তাই করে। তার ফলে দেখা যাচ্ছে যে তারা এই যে রাজ্য পুলিশ, এরা যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে রাজ্যে, তাদের তাবেদার, আর তাদের তাবেদার অনুযায়ী তারা এই হুকুম তামিল করে। রাজ্য পুলিশ যেভাবে যেখানে নিয়ে যায় সেটুকুই শুধু কেন্দ্রীয় বাহিনী এসে সেইটুকু ওই শেষ মুহূর্তে এসে তারা কি জানবে কি বুঝবে, এবং বেশিরভাগ সময় তাদেরকে মানে অন্য জায়গায়, এমন একটা জায়গায় যেখানে প্রয়োজন নেই সেখানে নিয়ে যায়, অথচ যেখানে প্রয়োজন আছে সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যায়। এইভাবেই রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন কলকাঠি নেড়ে আসলে এই নির্বাচন, সে বিধানসভা, লোকসভা হোক বা লোকাল বডি হোক, প্রশাসনে পরিণত করতে বলে আপনি মনে করেন? অবশ্যই প্রশাসনে শুধু উন্নত করছে না, এবং শেষমেশ তাদেরকে একেবারে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে একেবারে তাদের কোনো অস্তিত্বই থাকছে না। আজকে পশ্চিমবাংলার মুসলিমদের যে অস্তিত্বহীন আমি মনে করি, এই কারণে যে এখানে যে তৃণমূল সরকার আছে, এই তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারণ নেই, আরও কেন নেই, কারণ এরা শুধু কোনো কাজ করে না, এরা শুধু কিছু কিছু দেয়। আমি কন্যাশ্রী দিলাম, আমি লক্ষ্মীর ভাণ্ডার দিলাম, আমি ভাণ্ডার, সেইগুলো নিয়ে তারা সন্তুষ্ট, বলে এই তো বিরাট পাচ্ছি। এই যে বিরাট, তার মানে একেবারে ভিখারি হলে বাইরের রাজ্যে আপনি যান, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার, এক একজন লক্ষ্মীর ভাণ্ডার, আর এরা লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করে তাতে ফেলতে হবে, ফেলার পরে মানে সে একটু কিছু, মানে যাকে বলা হয় যে উপঢৌকন দিয়ে বা ভিক্ষাবৃত্তি, ভিক্ষা দিয়ে একটা ভোট নেওয়ার একটা কৌশল, আসল শব্দ যেটা আমি বলতে পারিনি হয়তো, এই ভিক্ষাবৃত্তিটাই আসলে ভিক্ষাবৃত্তি তাদের শেখানো হচ্ছে। কারণ আপনি এইবার দেখুন, একটা তুলনা আমি দিচ্ছি, এই তুলনা হলো, আজকে আপনি যদি তামিলনাড়ু, ব্যাঙ্গালোর বা ওইসব দক্ষিণের স্টেটগুলো, কেরালা, পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদ তো মেজাজ শেয়ার, সেখানে পশ্চিমবঙ্গতে কয়েক লক্ষ করে লেবার সেখানে যায়, লেবার উচ্চ ক্লাসের, উচ্চ শ্রেণীর লেবার সেখানে যায়, মানে পরিযায়ী শ্রমিক, তারা পরিযায়ী শ্রমিক, এই পরিযায়ী শ্রমিক তারা যায় লক্ষ লক্ষ। কিন্তু হয়রাজ উল্টো দিক থেকে যদি আপনি দেখেন, তা সেই ওইসব রাজ্য থেকে কি 1000 কর্মচারী পশ্চিমবঙ্গে আসে? এবং যারা গুজরাট বা মহারাষ্ট্র থেকে যারা পশ্চিমবঙ্গে আসে, তারা পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যবসাগুলো তারা নিয়ন্ত্রণ করে। এইটাই পার্থক্যটা হচ্ছে এটাই, ওরা শ্রমিক আর এরা নিয়ন্ত্রণকারী, এরা হলো ওই সমস্ত। আচ্ছা বাইদি ভাই, আপনাকে আমি একটু জানতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়
যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন সব সময় বলতেন বামফ্রন্টের যে 55,000 কলকারখানা বন্ধ এবং সেখানে নাকি বাংলায় কর্মসংস্থানের সুযোগ নেই। তাই 55,000 কলকারখানা বন্ধ, তিনি এলে ক্ষমতায় এলে সব খুলবেন। আপনি কি মনে করেন সেই 55,000 বা তার কিছু অংশ বা খোলা হয়েছে, নাকি আরো অনেক বেশি বন্ধ হয়ে গেছে? মানুষের কর্মসংস্থান না তৈরি হয়ে আরো সংকোচন হয়েছে, নাকি সত্যিকারের কর্মসংস্থান হয়েছে? না, খোলা তো হয়নি। এবার নতুন করে কিছু মানে বন্ধ হয়েছে কিনা এই পরিসংখ্যান আমার কাছে নেই, তবে আমি জানি যে বাড়িনি কোনো কলকারখানা সেইভাবে কিছু তৈরি হয়নি নতুন করে। যেমন তৈরি হয়নি, অন্যদিকে আপনি দেখুন যে এখানে যদি মমতা এক সময় বলেছিল, এরই সঙ্গে একদম মিলে যায়। মমতা এক সময় বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে বামফ্রন্টের সমস্ত নেতাদের আমি জেলে ভরবো, ওদের এমন সব ত্রুটি আছে। কিন্তু যখন ক্ষমতা আসলো দেখা গেল একটা দাগ কোনো বামফ্রন্টের বড় নেতার গায়ে লাগাতে পারেনি। উল্টে ওর লোকেরা 3-4 জন করে সব সময় জেলে থেকে, তার এমএলএ এমনকি মন্ত্রীরা তারা সব এখনো জেলে, মানে সব সময় থাকে। এটা একজন ছাড়া পেলে আরো 2 জন ঢোকে, সেই আমরা তাই দেখছি। এই উদাহরণটা বলা যায়। তা এইভাবে পশ্চিমবঙ্গে, কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির যে দল, রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তারা তো সমস্ত নির্বাচন বলুন, সর্বত্র বলুন, তারাই যেন আছে। এবং তাদের সঙ্গে বিজেপি, তাদেরকে কেউ কেউ বলে সাম্প্রদায়িক দল, তারা সাম্প্রদায়িক রাজনীতি করে, মেরুকরণের রাজনীতি করে। তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকের বামফ্রন্ট বা সিপিএম তারা এই মুহূর্তে বিধানসভায় শূন্য। কংগ্রেস একটা জিতেছিল বাই ইলেকশনে আপনার মুর্শিদাবাদের সাগরদিঘিতে, সেটাও আবার তৃণমূলে চলে গেল। তাহলে বিজেপি আর তৃণমূলের বাইরে পশ্চিমবঙ্গে তার অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। কেন নেই? কেন এমন হচ্ছে বলে আপনি মনে করেন? আমি মনে করি এগুলো খাওয়া খাবির রাজনীতি। এমন কিছু বোধ হোক, কোনো যে ভিক্ষাবৃত্তি বলছেন তাদেরকে দেওয়া হচ্ছে, তারা ওটাই বলে, মানে এইটাই জানার চেষ্টা। এখন আপনি যদি একদম শেষ পর্যায়ে, মানে যাকে বলে দারিদ্র্যের শেষ পর্যায়ে থাকেন, তখন আপনার সামান্য কিছু পেলে, যেমন একটা পিঁপড়ে সে যখন জলে ডুবে যাচ্ছে তখন সেখানে একটা সামান্য কুটি পেলে সে আঁকড়ে ধরে। তো এদের একদম দারিদ্র্যের শেষ সীমায় রয়েছে, মানে অর্থনৈতিক ভাবে এতটাই তারা কোণঠাসা, ওই সামান্য উপঢৌকন বা সামান্য লক্ষ্মীর ভান্ডার পেয়ে তারা মনে করছে আমরা সব পেয়ে গেছি বা অনেক পেয়েছি। অতএব মমতাই সব থেকে ভালো। কিন্তু একইভাবে বিজেপি তো দেখছি প্রধান বিরোধী দল, একেবারে যাদের মাত্র 2016 বিধানসভায় 3টে এমএলএ ছিল, একেবারে 21-এ তারা 77টা এমএলএ পেয়ে গেল। সিপিএম বামফ্রন্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকা একেবারে রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তার একেবারে শূন্য, এবং তাদের রক্তক্ষরণ অব্যাহত বছরের পর বছর। কারণ হলো এই যে বিজেপি তো সাম্প্রদায়িক দল, অতএব একটা সম্প্রদায়ের গোটা ভোট প্রায় তারা পাচ্ছে। আগে কিছু পেত না, কারণ যখন বামফ্রন্ট ছিল তখন এরাই বামফ্রন্ট করতো। হয়তো তাদের মনের মধ্যে কিছুটা মানে ছিল, সাম্প্রদায়িক বিদ্বেষ ছিল, বিষ কিছুটা ছিল, কিন্তু তারা সেগুলো চাপিয়ে রেখে শুধু মানে এদের রাজনীতি এমন ছিল যে সেগুলো তলিয়ে যেত। এদের যে পলিসি সেগুলো উপরেটে আসতো এবং সেগুলোই তারা কার্যকারী করত এবং জনগণও সেগুলো মেনে নিত। কিন্তু এরপর থেকে দেখা যাচ্ছে যে পরবর্তীকালে তৃণমূল আসার পরে এই সাম্প্রদায়িক বিদ্বেষ বা সাম্প্রদায়িক মেরুকরণ এটা আরো বেশি, অনেক বেশি বেড়ে গেছে বলে বিজেপির বারবারন্ত। একটা ঘটনা আমি বলি, এটা ঘটনা বলতে হয় একটু, হয়তো 2-5 মিনিট সময় লাগবে, কারণ প্রায় সিপিএমের জামানায় সাম্প্রদায়িক দাঙ্গা হতো না, আমরা ধরে নিলাম, প্রায় হয়নি। কাটরা দাঙ্গা ছাড়া কোনো বড়, কাটরা বা বেলডাঙ্গা, কাটরাকে কেন্দ্র করে বা আরো অন্য ছোট ছোট কিছু হয়েছে পকেটে, কিন্তু বড় দাঙ্গা হয়নি বা এমন উচ্ছেদ হয়নি। কিন্তু আমি যখন 11 সালে তৃণমূল, সেই বছর থেকেই শুরু হয়ে গেল। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসলো, সেই বছরেই আমাদের কাছে খবর আসে যে ফুনকাতলা বলে, নদিয়ার করিমপুরের কাছে ফুনকাতলা বলে একটা গ্রাম, তার উপরে আমার বইও পড়ে, একদম বই বেরিয়েছে আপনার। সেই ফুনকাতলায়
পুরো মুসলমানদের তাড়িয়ে দিয়ে মেরে ওই গ্রামটাকে, লক্ষ লক্ষ হিন্দু গ্রাম, তার মাঝখানে ছোট্ট একটা মুসলিম গ্রাম ছিল, সেই মুসলিম গ্রামবাসীদেরকে উচ্ছেদ করার চেষ্টা হয়েছে। চেষ্টা না, পুরো উচ্ছেদ করে দেয়। উচ্ছেদ করে দিয়ে তারা অন্য জায়গায় বাস করছিল। আমরা চাঁদা টাদা তুলে ওখানকার লোকাল সংগঠনের মাধ্যমে চাঁদা তুলে 3-4 মাস তারা ছিল। তারপর আমরা আন্দোলনে নামলাম, কলকাতায় কিছু সংগঠন নিয়ে, মুর্শিদাবাদের কিছু সংগঠন নিয়ে, তাতে তাইজুল ইসলামও ছিল, সব সংগঠনকে নিয়ে আমরা ওখানে আন্দোলনে নামলাম। তখন এসডিও বিডিও এসবে কাজ হয়নি, ডিএম সময় দিল না। তারপরে শেষমেশ এসপি আমাদের সময় দিল। এসপি হলেন বিহারি, এবং কিন্তু লোকটা ভালো, লোকটা আমাদের শুনলো বলে আপনারা এইসব কথা বলছেন যে এত অত্যাচার মুসলমানদের একদম উচ্ছেদ করে দিয়েছে। আমি যে একটা মসজিদের বদনা পর্যন্ত ভেঙে দিয়েছে, মসজিদ তো উচ্ছেদ দখল সব হয়ে গেছে, বাড়ি ঘর বাড়ি। তো বলছে তাই নাকি, আমার কাছে উল্টো ব্যাপারে, ওগুলো তোরা আপনাকে খুশি করার জন্য বলবে, আপনি চলুন গাড়ি নিয়ে আমাদের সঙ্গে, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আপনার। তখন ওর মনে খটকা লেগে গেছে, ও যে ঠিক আছে আমি 2-1 দিনের মধ্যে তদন্ত করে দেখছি ঘটনাটা কি। সত্যি সত্যি ও নিরপেক্ষ মানুষ ছিল, ও তদন্ত করলো এবং দেখলো ঘটনা সত্যি। তখন ও আমাদের কথা দিল যে আমি 10 দিনের মধ্যে পুনর্বাসন দিয়ে দেবো সবাইকে, যেখানে যারা বাস করছে, যে গ্রামে তাদেরকে চাঁদা তুলে কেনাতে পুনর্বাসন করিয়ে দিলেন তিনি। এরকম সাম্প্রদায়িক মমতা ফিরে আসার সাথে সাথেই শুরু হয়ে গেল, এবং আরো অন্যান্য অনেক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। আবু রিজা সাহেব, এই পশ্চিমবঙ্গে যে বিশেষ করে দলিত সংখ্যালঘুদের যে পিছিয়ে রাখা হয়েছে আপনি বলেন, এবং এই পিছিয়ে রাখা তাদের ক্ষমতায়নের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন, বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে আপনি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছেন। আপনি সে মুসলিমদের সংরক্ষণের দাবিতে বলুন, আপনি হুগলি মাদ্রাসা বাঁচানোর ক্ষেত্রে বলুন, বহু আন্দোলনে আপনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গে দলিত মুসলমানদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য মুসলিম দলিতদের নেতৃত্বাধীন বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হয়েছে, কিন্তু তাদের সেইভাবে সাফল্য আমরা দেখতে পাচ্ছি না। তাদের এই সাফল্য না পাওয়া রাজনৈতিকভাবে কি কারণ বলে আপনি মনে করেন? কেন, কোন জায়গায় অসুবিধাটা হচ্ছে? এর কারণটা হলো এরা এত দরিদ্র, সেই দরিদ্র থাকার জন্য এদের মনে কিছুটা পাওয়ার আকাঙ্ক্ষা সবসময় থেকে গেছে, এবং রাজনৈতিক দলগুলো জানে যে এত গরিব মানুষ আর কোথাও নেই এই ভারতের কোনো রাজ্যে। অতএব এদেরকে সামান্য কিছু দিলে, মানে খুদকুড়ো দিলে এরা আমাদের সঙ্গে থাকবে। ওরা সেই কাজটা করে যাচ্ছে, খুদকুড়ো দিয়ে আর কি গোটা সমগ্র জনগণকে প্রায় ওরা ক্যাপচার করে রেখেছে। অল্প কিছু বিরোধী আছে, কিন্তু তারা তো খুদকুড়ো খাচ্ছে না হয়তো, কিন্তু তারাও খুব একটা নয়। আর এত দুর্নীতি, প্রথম কথা হলো যে পশ্চিমবঙ্গে যেমন সাধারণ জনগণ, যাকে আমরা জনতা বলি, জনতা যেমন দুর্নীতিপরায়ণ, এই নেতারাও তেমন দুর্নীতিপরায়ণ। এরা দুর্নীতির মাধ্যমে খেতে চায়, আর ওরা দুর্নীতির মধ্যে দিয়ে নিজেদের করায়ত্ত করে রাখতে চায় এই জনগণ, পুরো সিস্টেমটাকে। এবং সেই কারণেই কি দলিত বা মুসলিম নেতৃত্বাধীন যে রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছে, একাধিক দল তৈরি হয়েছে, কিন্তু তারা এমএলএ ভোট বা এমপির ভোট লোকসভা ভোটে তো নয়, এমনকি লোকাল বডি ইলেকশনে পুরসভা বা পঞ্চায়েতেও দেখছি তারা সেইভাবে কোনো দাগ কাটতেই পারছে না। ওই একই কারণে আমি যদি পঞ্চায়েতে দেখি যে আমি যদি তৃণমূলকে ভোট দেই তো আমি কিছু পাবো, আমার পরিবারের সম্পর্কে জানে যে তৃণমূলকে ভোট দিই, তাহলে তৃণমূলের যেসব প্রকল্প, সেসব প্রকল্পের অংশীদার আমি হতে পারবো। কিন্তু আমি যদি ওইসব এদের ভোট দেই এবং সেটা জানাজানি হয়ে যায়, তাহলে আমি কোনোটাই পাবো না। সেই কারণেই এইটা হয়েছে। অর্থাৎ আজকে রাজনীতি ওই চাওয়া পাওয়ার উপর নির্ভর করছে, কিছু পাবো এই আশায় একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে। অর্থনৈতিকভাবে দলিত এবং মুসলমানরা এতটাই মানে কোণঠাসা যে ফলে কিছু পাওয়ার আশায় তারা ওই মানে ব্রাহ্মণ্যবাদী বা বর্ণবাদী বিভিন্ন রাজনৈতিক দলেরই তারা সমর্থন এবং সহযোগিতা করতে বাধ্য হচ্ছে, অথচ তারা তাদের মুক্তির জন্য তাদের স্বগোত্রীয়দের নেতৃত্বে দল তৈরি হয়েছে, অথচ তাদের পাশে তাদের সমর্থনে তারা যেতে পারছে না। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমরা একটা মধ্য এশিয়ায় একটা যুদ্ধ পরিস্থিতি, ইসরায়েলি আগ্রাসন, ফিলিস্তিনিদের যে আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই জারি রয়েছে। আপনার এই ব্যাপারে অনেক বই পুস্তক লিখেছেন। এই আজকের
ইসরায়েলি আগ্রাসন বিষয়ে আপনার ইতিপূর্বে অনেক বইপত্র বেরিয়েছে, বা আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আপনার বইপত্র বেরিয়েছে, বা এই মধ্য এশিয়ার শান্তির ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আসলে মধ্য এশিয়ার শান্তি প্রতিষ্ঠা হওয়া খুব মুশকিল, কেন মধ্য এশিয়ার শান্তি প্রতিষ্ঠার যারা কলকাঠি সেই মুসলিম দেশগুলো একদম আমেরিকা বা সাম্রাজ্যবাদীদের দালাল। তারা কোনো রকম মানে প্রতিক্রিয়া দেখায় না। এই যে লড়াই চলছে আজ পর্যন্ত কোনো আরব রাষ্ট্র কোনো কথা বলেনি। ইরান হয়তো একটা কথা বলেছে, কিন্তু অন্যরা কেউ কথা বলেনি। তাহলে তারা ভয় করবে কেন? তারা ভয় করবে না এই কারণে যে এরা তো এতগুলো রাষ্ট্র, আর আমরা তো একাই ইসরায়েলকে নিয়ে সব ধ্বংস করে দিচ্ছি। হ্যাঁ, এবং ইসরায়েল সৃষ্টির মূলেও তো তাই। ইসরায়েল সৃষ্টির মূলে যেমন একটা ক্যান্সার ওদের ঘাড়ে চাপিয়ে দাও, যে ক্যান্সারের এতে ওরা যন্ত্রণায় ছটফট করবে, কিছু করতে পারবে না, করার ক্ষমতা নেই, সেইভাবেই ওরা ওখানে করছে। আর আরব রাষ্ট্রগুলো যদি অল্প কিছু প্রতিক্রিয়া দেখাতো তাতেই কাজ হতো, কিন্তু ওরা একদম নীরব থাকে যখন ফিলিস্তিনের উপর আক্রমণ হয়। তারা আসলে এই পশ্চিমা দেশগুলো এই যে ফিলিস্তিনের উপরে তাদেরকে যেভাবে প্রায় ৭৫ বছর ধরে তাদের একেবারে বন্দি করে রেখেছে, এবং গাজাকে তো বলা হয় যে পৃথিবীর সর্ববৃহৎ উন্মুক্ত কারাগার, এবং সেখানে শুধুমাত্র এই আরব দেশগুলো বা এই মধ্য এশিয়াতে পুরোকে তাবে রাখার জন্য, কবজায় রাখার জন্য ইসরায়েলকে দিয়ে পশ্চিমা শক্তি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তারা শুধুমাত্র এই আরব ভূমিকে অস্থিরতা তৈরি করার জন্য এই ইসরায়েল নামক একটা ক্যান্সার রাষ্ট্র বা জারজ রাষ্ট্রের জন্ম দিয়েছে বলে আপনি তাহলে মনে করছেন? অবশ্যই সেই জন্যই তো এদের অবদান। যখন একটা ঘটনা, এটা আমি পরবর্তীকালে আরও একটা বক্তৃতায় বলবো ভালো করে বিস্তারিত করে, সেটা হলো যে যখন ত্রয়োদশ শতাব্দীতে এই যে আব্বাসী খেলাফতের পতন হয় বর্বর তাতারদের আক্রমণে, তখন এরা আনন্দে ঝুম ওঠে এই সমস্ত বিশ্ব, পশ্চিমী শক্তিগুলো বা খ্রিস্টান ইহুদি বিশ্ব। কিন্তু তারা চেষ্টা করতে থাকে যে এইবার আরব রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু দেখা গেল আরব রাষ্ট্র ধ্বংস হয়নি বা খুব উন্নতও হয়নি, কিন্তু তারা টিকে আছে এবং তারা আস্তে আস্তে উঠে আসছে। সেই জন্য তারা কি করলো, যে ওরা প্ল্যান প্রোগ্রাম করলো যে কিভাবে একটা এদেরকে দমিয়ে রাখা যায়। তাই দমিয়ে রাখার জন্য তারা বহুদিন ধরে সাহায্য দিয়েছে, অন্তত সেই ওই ত্রয়োদশ শতাব্দী থেকে এই 1948 সাল পর্যন্ত এর প্রতিষ্ঠার, মানে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার, অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর্যন্ত তারা বিভিন্ন রকম সাহায্য। আমার তার কাছে পরিসংখ্যান পূর্ব আছে যে আমেরিকা কতটা সাহায্য করছে, এমন কোনো সাম্রাজ্যবাদী দেশ নেই বা ইউরোপিয়ান তারা সাহায্য করে। এমনকি রাশিয়াও একটা সময় বহুতভাবে আজকে ইসরায়েলের সমর্থন এবং সহযোগিতা দিয়ে এসছে, প্রচুর সাহায্য করেছে, আর্থিক সাহায্য রাশিয়া, আমেরিকা। কিন্তু এই মুহূর্তে রাশিয়া একটু আমেরিকার সঙ্গে তাদের একটু দূরত্ব থাকার কারণে বোধহয় ইসরায়েলের সঙ্গে একটা মধ্যস্থতা করার ভাবনা ভাবছে বা কথা বলছে। সেখানে ও সব সময় করে, কিন্তু কাজে কিছু হয় না। এখন নয়, এর আগে যতবার লড়াই হয়েছে মধ্যস্থতা করার চেষ্টা করে, কিন্তু সেটা কোনো মানে নয়, সেটা একেবারে ওদের মনের ব্যাপার নয়। ওটা মানে বিশ্বকে দেখানোর জন্য যে আমরা ওদের থেকে ভালো, সেইটা দেখানোর জন্য এটা করে। আপনি তো অসুস্থ শরীর নিয়ে এখনো পর্যন্ত আপনি আপনার কলম চালিয়ে যাচ্ছেন। আপনার এই মুহূর্তে সর্বশেষ সৃষ্টি এবং সেটা কবে কিভাবে আমরা পেতে চলেছি যদি একটু। এই মুহূর্তে আমি যে কাজটা করছি বা প্রায় শেষ হয়ে গেছে, ছাপা হয়ে গেছে, হ্যাঁ, সেইটা হলো মানে বাংলাদেশের বিপ্লবী ব্যক্তি মাওলানা মহিউদ্দিন খান, হ্যাঁ, তার শতাধিক বইপত্রও আছে, এবং তিনি তার জীবনী, এবং তিনি বিপ্লবী লোক, তিনি লং মার্চ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, তিনি করেছেন সমস্ত কিছুই, অন্যায়ের প্রতিবাদ করে গেছেন, আর বইও সেই পরিমাণ লিখে গেছেন। তিনি বিশেষ করে আরবি থেকে অনুবাদের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই মাওলানা মহিউদ্দিন খানের তার প্রকাশনীর নাম তার প্রকাশনীর নাম, এবার ওই
তিনি তার সম্পর্কে মৌলানা মঈনুদ্দিন খান সম্পর্কে আমি একটা সংকলন করেছি এবং সেই সংকলনটা শতাধিক লেখক লিখেছেন সেই সংকলনের এটা উদ্বোধন হবে 12 নভেম্বর রোববার বেলা 1টার পরে। আগামী 12ই নভেম্বর রবিবার বেলা 1টায়। বেলা এটা কোথায় হবে? এটা হবে পশ্চিমবঙ্গ উর্দু একাডেমিতে। পশ্চিমবঙ্গ উর্দু একাডেমিতে আপনার এই সংকলন গ্রন্থ সেখানে প্রকাশ হবে। এই সংকলন এটা মানে বাংলাদেশ থেকে 2জন অতিথি আসবে, তার মধ্যে প্রধান অতিথি হলেন বাংলাদেশ থেকে 2জন অতিথি আসছেন। হ্যাঁ, তার মধ্যে প্রধান অতিথি হলেন মদিনা প্রকাশনের না মদিনা মাসিক মদিনার সম্পাদক মাসিক মদিনা পত্রিকার সম্পাদক তিনি আসছেন এবং আরো একজন আসছেন বাংলাদেশ থেকে উর্দু একাডেমি। আগামী 12ই নভেম্বর দুপুর 1টায় মঈনুদ্দিন সাহেবের যে অনবদ্য সৃষ্টি, তার জীবনী সম্পর্কেও প্রায় 100 জন লেখকের লেখা সমৃদ্ধ একটা সংকলন গ্রন্থ, সেটা আবু রিদার সাহেবের সম্পাদনায় প্রকাশিত হতে চলেছে। পাঠকদের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সেই সংকলন গ্রন্থটি তারা অবশ্যই সংগ্রহ করবেন, আমরা আশা রাখি।